তুলসী গাবার্ডকে প্রশ্ন করে ভারতীয় গণমাধ্যম ইচ্ছা করে হেয় করার চেষ্টা করেছে বাংলাদেশকে, মন্তব্য বিএনপি নেতা ফখরুলের। ফারুকের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর। আইএফআইসি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাতে সহযোগিতার দায়ে 4 ব্যাংকারকে দুদকের জিজ্ঞাসাবাদ। কমলাপুরে কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় রেল চলাচল ব্যাহত, অনলাইনে আগাম টিকিট বিক্রির আজ 6ষ্ঠ দিন। এএফসি এশিয়া কাপ বাছাইয়ে ভারতের সাথে ম্যাচের আগে প্রথমবারের মতো প্রেস মিটে সেন্সেশন হামজা চৌধুরী। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার পুরো খবর। ভারতীয় গণমাধ্যম ইচ্ছে করে তুলসী গাবার্ডকে প্রশ্ন করে বিশ্ব দরবারে বাংলাদেশকে হেয় করার অপচেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তার বক্তব্যের তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি। বুধবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন জয়নুল আবেদিন ফারুক। এ সময় তিনি আবারও 111-এর মতো বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের অভিযোগ করেন। ফারুক আরও বলেন, গেল 16 বছর আওয়ামী লীগ সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়েছে, যার দায় সবসময় বিএনপির ওপর চাপিয়েছে। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। তুলসী গাবার্ড আমার মনে অতীতের দিকে যদি লক্ষ্য করতেন, 16 বছরে যারা এই দেশে ক্ষমতায় ছিল, ফ্যাসিস্ট কায়েম করেছে, গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করেছে, সংখ্যালঘুদের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিয়ে বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, সেই কথাগুলো যদি উনি ইতিহাস থেকে নিয়ে জানতেন তাহলে আমার মনে হয় ভারতীয় সাংবাদিক যে প্রশ্ন করেছে উত্তরটা এভাবে হতো না। এই উত্তরটা সরাসরি বাংলাদেশের সরকার বলে দিয়েছে, অনৈতিক, এটা ঘৃণাভাবে আমরা প্রত্যাখ্যান করি। 21 আগস্ট গ্রেনেড মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পাওয়া তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে। এর আগে গত 12 জানুয়ারি এই মামলায় তারেক রহমান সহ সব আসামিদের খালাস দেয় হাইকোর্ট। রায়ে আদালত জানায় 21 আগস্ট গ্রেনেড মামলার বিচার ছিল অবৈধ। যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালতে বিচার হয়েছিল তা আইনিভাবে গ্রহণযোগ্য ছিল না। 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় করা 2টি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয়। আর তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বাসা থেকে লাইসেন্সবিহীন অস্ত্র উদ্ধারের মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই রায় দেয়। এর আগে 2007 সালে 27 মে বাবরকে আটক করে যৌথ বাহিনী। গ্রেফতারের 7 দিন পর গুলশান থানায় অস্ত্র আইনে মামলা হয়। 2007 সালে 30 অক্টোবর ঢাকার মেট্রোপলিটন স্পেশাল ট্রাইব্যুনাল লাইসেন্সবিহীন রিভলভার পাওয়ার অভিযোগে বাবরকে 17 বছরের সাজা প্রদান করে। বিচারিক আদালতের এই সাজা অবৈধ ছিল বলে হাইকোর্ট তার পর্যবেক্ষণে উল্লেখ করেন। আদালতে বাবরের পক্ষে আইনজীবী বলেন, যৌথ বাহিনী ওনাকে গ্রেফতারের 7 দিন পর উদ্দেশ্যমূলকভাবে এই মামলা দায়ের করা হয়। এছাড়া বলা হয়, একটি লাল কালো ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করা হয়, কিন্তু শব্দ তালিকায় সে ব্যাগ ছিল না। যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি ইনু মেননকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আর পৃথক 2টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে 3 দিনের রিমান্ড দিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত আজ বুধবার এই আদেশ দেয়। এছাড়া আরও 2টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে। আর সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ির সাবেক ওসি আব্দুল হাসান, সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদকেও নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে সকাল 8:30টার পর তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এদের গ্রেফতার করা হয়। পর্যায়ক্রমে নতুন নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানের ২,৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বুধবার সংস্থাটির উপপরিচালক ইয়াসির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া কর্মকর্তারা হলেন ডিএমডি শাহ মোহাম্মদ মঈনুদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী, কর্পোরেট ম্যানেজার ওয়াসিম আলী ও রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার। অভিযোগে বলা হয় ২০২৩ সালের ডিসেম্বরে ১ বছর বয়সী ৫ কোম্পানিকে ব্যাংকটি ঋণ দেয় প্রায় ২,৩৭৫ কোটি টাকা, অথচ এসব কোম্পানি নেই কোনো ওয়েবসাইট। এমনকি বাংলাদেশ ব্যাংকে দেওয়া প্রতিবেদনেও দেওয়া হয়নি কোনো ঠিকানা। এসব ঋণের সুবিধাভোগী হিসেবে মনে করা হয় শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে। অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানগুলো হচ্ছে ব্রাইট স্টার বিজনেস লিমিটেড, অলট্রান ট্রেডিং লিমিটেড, ফর ইস্ট বিজনেস লিমিটেড, সানস্টার বিজনেস লিমিটেড ও কসমোস করমিসি। আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানের ২,৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটি ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের বিষয়ে ব্রিফ করছে দুদক। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। ৬৮,৩২,৭৫,০০০ বেশি টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং ৫১টি ব্যাংক হিসাবে ৯৭,৬৩,০০,০০০ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আচ্ছা, এখানে ৯টি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট এবং বাড়ি, যার মূল্যমান বাংলাদেশি টাকায় ৩২ কোটি টাকা সহ স্থাবর সম্পদের মূল্য হচ্ছে ৩২,৩৪,২৭,৯৬০ এবং অস্থাবর সম্পদের পরিমাণ হচ্ছে ৩৭,১৬,০০,০০০ টাকারও বেশি। মোট জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ হচ্ছে ৬৮,৩২,৭৫,৬৬৫ টাকা। ৬৮,৩২,৭৫,৬৬৫ টাকা এবং অস্বাভাবিক লেনদেনের পরিমাণ হচ্ছে ৯৭,৬৩,২৩,৩৮৮ টাকা। ঠিক আছে, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি দুদকের প্রেস ব্রিফিংয়ে ছিলাম। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তিকে সংস্কার কমিশনের প্রস্তাবনার সাথে সাংঘর্ষিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কমিশনের এক সদস্য একাত্তরকে জানিয়েছেন, দল নিবন্ধনের জন্য বেশ কিছু নতুন শর্তের প্রস্তাব করেছে সংস্কার কমিশন, কিন্তু ইসির গণবিজ্ঞপ্তিটি জারি হয়েছে বিদ্যমান আইনে। এখানে জটিলতার শঙ্কা সংস্কার কমিশনের। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধনের জন্য একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। বিদ্যমান আইন অনুযায়ী নিবন্ধন পেতে আবেদনকারী দলটিকে 10টি তথ্য জমা দিতে হবে। 100টি উপজেলার প্রতিটিতে কমপক্ষে 200 জন ভোটারের সমর্থন এবং অতীতের যে কোনো নির্বাচনে বিজয়ী একজন সংসদ সদস্য দলে থাকতে হবে। এদিকে নতুন দল নিবন্ধনের জন্য কিছু সুপারিশ প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেখানে দল নিবন্ধনের শর্ত শিথিলের লক্ষ্যে 10% জেলা, 5% উপজেলা ও ন্যূনতম 5,000 সদস্য থাকার প্রস্তাব রয়েছে। সেই সাথে স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দলের সকল কমিটিতে নির্বাচিত সদস্য রাখা, দলীয় লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক বা পেশাজীবী সংগঠন না রাখারও প্রস্তাব করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিদ্যমান আইনের আলোকে, যাকে সাংঘর্ষিক বলে মনে করছে সংস্কার কমিশন। হয়তো ইলেকশন কমিশন, আমার ধারণা, কোনো রকম গাইডেন্স তারা পায়নি, কোনো রকম নির্দেশনা তারা পায়নি, যে কারণে তারা তাদের মতো করে, যেহেতু তারা প্ল্যান করছে যে ডিসেম্বরে নির্বাচন আয়োজন করবে, এই জন্য হয়তো তারা এই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এটার যেটা সমস্যা হচ্ছে
যে এই যে পলিটিক্যাল পার্টি নিবন্ধন, এটা নিয়ে কিন্তু সংস্কার কমিশনের সুপারিশ আছে, সেইগুলো বাস্তবায়ন তাহলে আর হবে না। অর্থাৎ আমরা এই যে সংস্কারের যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা পূরণ হবে না, যেটা খুব দুঃখজনক হবে। তবে নির্বাচন কমিশন সচিব বলছেন, ঐক্যমত্য কমিশন বা নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে গণবিজ্ঞপ্তিতে কোনো পরিবর্তন প্রয়োজন হলে সেটি ভবিষ্যতে করা হবে। এবারের গণবিজ্ঞপ্তিতে থাকছে না কোনো পরিবর্তন। গণবিজ্ঞপ্তির যদি ঐক্যমত্য কমিশন বা নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশ যেভাবে যদি আসেন এবং কমিশন সেটা যদি মনে করেন যে হ্যাঁ এটা আমরা গ্রহণ করব, সেই অনুযায়ী যদি পরিবর্তিত পরিস্থিতিতে গণবিজ্ঞপ্তির শর্ত বা অন্য কোনো কাঠামো যদি পরিবর্তন করা হয়, সেটা পরের ব্যাপার। আমাদের অবস্থানটা হচ্ছে আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি এবং 20 এপ্রিলের মধ্যে আমরা নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলো যারা নিবন্ধন করতে চান তাদেরকে আবেদন করতে অনুরোধ করেছি। এদিকে নির্বাচন কমিশনের প্রকাশিত গণবিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। দলের সবাই খুবই ফ্রেন্ডলি, দারুণ লাগছে দলের সাথে যোগ দিয়ে। বাংলাদেশের হয়ে প্রথম আনুষ্ঠানিক প্রেস মিটে এমনটাই বললেন হামজা চৌধুরী। এদিকে ইতিহাস সৃষ্টি করতে প্রস্তুত বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের আগে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কারবেরা। প্রেস ব্রিফিংয়ের আগে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন বাংলাদেশ ফুটবল দল। এর আগে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সকালে ব্রিটিশ হাইকমিশনের সাথে দেখা করেন হামজা চৌধুরী। তারপর টিম হোটেলে ফিরে যান হামজা চৌধুরী। দলের সাথে জিম সেশনে অংশ নেন। সন্ধ্যায় দলের সাথে প্রথম আনুষ্ঠানিক অনুশীলনে যোগ দেবেন হামজা চৌধুরী। বৃহস্পতিবার খেলতে শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা করবে লাল সবুজেরা। এশিয়া কাপ বাছাইয়ে 25 মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। No, it's been amazing for me to come here and meet the team. I met the coach last night, but I didn't get here till quite late, so I met the whole team in the morning. Very friendly, very welcoming, and I'm just excited to get going now. At the peak of the level of each one, to make sure and to convince ourselves that we can make it and that we can make history on the 25th in India. প্রথমবার প্রেস কনফারেন্সে কথা বলেছেন হামজা চৌধুরী। সাথে ছিলেন হেড কোচ হাভিয়ের কাবরেরা এবং জামাল ভুঁইয়া। দর্শক, আমাদের বাংলাদেশ দলের সর্বশেষ আপডেট জানাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান সজীব। সজীব, প্রেস কনফারেন্সে হামজা চৌধুরীর কথা আসলে আমরা সবাই জানতে চাই, এবং একই সাথে ভারতের বিপক্ষে ম্যাচের আগে কতটুকু আসলে আত্মবিশ্বাসী কোচ এবং হামজা চৌধুরী নিজেও? তানিয়া যেমনটা বলছিলেন যে আসলে বাংলাদেশ দলের এই অবস্থাটা, বর্তমান যে অবস্থাটা, এটা কিন্তু সবাই আসলে বেশ উৎফুল্ল এবং বেশ কনফিডেন্ট। হামজা চৌধুরী বলছিলেন যে আসলে আমরা ভারতকে নিয়ে ভাবতে চাই না, আমরা নিজেদের নিয়ে ভাবতে চাই, নিজেদের প্রতি মনোযোগটা দিতে চাই। আমার পেছনের দৃশ্য দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে একটা উৎসবমুখর পরিবেশ ছিল। গণমাধ্যম কর্মীরা হামজা চৌধুরীকে ঘিরে দাঁড়িয়েছিলেন এবং হাভিয়ের কাবরেরা বলছিলেন যে ভারত ফেভারিট হতে পারে, তবে বাংলাদেশের যে প্রস্তুতিটা এবং হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি সব কিছু মিলিয়ে কিন্তু আমরা জিততে পারি। এবং একই সাথে জামাল ভুঁইয়া তিনিও বলছিলেন যে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশ দলকে আরও শক্তিশালী করেছে, একই সাথে এই টিমটা বেশ চাঙ্গা হয়েছে। বাংলাদেশের ফুটবলে আপনি যদি একটু দৃশ্যটা দেখায় আপনাকে, যে বাংলাদেশের ফুটবলে এই ধরনের প্রেস কনফারেন্স লাস্ট কবে হয়েছে, সেটা হয়তো বা বড় একটা প্রশ্ন হতে পারে। এত গণমাধ্যম কর্মী, এত যদি বলি উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তা, সবাই কিন্তু এখানে ছুটে এসেছেন। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটু আগেই একটা প্রোগ্রাম শেষ হয়েছে, যে স্কুলের বাচ্চারা যারা রয়েছেন, যারা ফুটবল খেলেন, সেই ক্যাপ্টেনদের সাথে একটা জার্সি উন্মোচন অনুষ্ঠান ছিল। হামজা সেখানেও ছুটে এসেছেন। অর্থাৎ হামজা চৌধুরী শুধুমাত্র যে মানে বাংলাদেশের দলে খেলতে এসেছেন ব্যাপারটা তা না, তিনি একটা মেসেজ নিয়ে এসেছেন। বাংলাদেশের ফুটবলটাকে তিনি একেবারে ছড়িয়ে দিতে চান। তার এই যে চলে আসা, এখানে অন্তর্ভুক্তি হওয়া, এই বিষয়টাকে কাজে লাগাতে চায় বাফুফে। বিষয়টা হচ্ছে এরকম,
যে আমরা শুনছিলাম যে জামাল ভুঁইয়া বলছিলেন যে বাংলাদেশের যদি মেসি বলা হয় সেটা হচ্ছে এখন হামজা চৌধুরী। হামজা চৌধুরীকে বাংলাদেশের মেসি বলে তিনি আখ্যায়িত করেছেন এবং বাংলাদেশের নয় শুধুমাত্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি এবং তারকা ফুটবলার হচ্ছেন হামজা চৌধুরী। অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল যে ভারতের বিপক্ষে কি আমরা পেরে উঠবো কিনা। হামজা চৌধুরী থেকে শুরু করে জামাল ভুঁইয়া কিংবা কোচ হাভিয়ের কাবরেরা সবার কাছে বেশ একটা আমরা আত্মবিশ্বাসের ব্যাপার দেখতে পেয়েছি। সবাই বলছিলেন যে এখন বাংলাদেশের ফুটবলটা ঘুরে দাঁড়িয়েছে, একটা হুট করে যেন একটা বদলের হাওয়া লেগেছে বাংলাদেশের ফুটবলে। তাবিদ আওয়াল থেকে শুরু করে যারা বাফুফের কর্তা রয়েছেন তারা চেষ্টা করছেন প্রবাসী ফুটবলারদের নিয়ে আসার জন্য। জামাল ভুঁইয়া তিনিও প্রবাসী ফুটবলার এবং একটা ব্যাপার আপনাকে বলে রাখতে চাই যে জামাল ভুঁইয়াকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যখন প্রথমবার বাংলাদেশের হয়ে খেলছিলেন সেই সময় জাতীয় সঙ্গীত বেজে উঠছিল, আপনার কেমন লেগেছে? একইভাবে কি এটা কি কোনোভাবে চাপ তৈরি হবে কিনা? হামজা চৌধুরী যখন জাতীয় সঙ্গীতের সঙ্গে সুর মেলাবেন তখন বলছিলেন যে হ্যাঁ, শুরুর দিকে একটু জাতীয় সঙ্গীতের সঙ্গে যখন সুর মেলাবেন একটু ভয় লাগতে পারে, তবে পরবর্তীতে কিন্তু এটা আরও দ্বিগুণ আকারে তাকে সাহসী করে তুলবে। সবাই বেশ অপেক্ষায় রয়েছে। মোটামুটি আজকের দিনের এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে যেসব প্রোগ্রাম ছিল, শুরুতে একটা ফটো সেশন ছিল, তারপরে এখানে প্রেস কনফারেন্স হয়েছে, লম্বা একটা প্রেস কনফারেন্স হয়েছে। সবার আসলে প্রশ্নের কেন্দ্রবিন্দু ছিল হামজা চৌধুরী। তিনি বাংলায় উত্তর দিয়েছেন, তিনি ইংলিশে উত্তর দিয়েছেন, তবে যেভাবেই উত্তর দেন না কেন তার একটাই কথা ছিল যে হ্যাঁ, বাংলাদেশ দলটাকে নিয়ে এবার আশাবাদী সবাই এবং সে আশা রাখতেই পারেন। এখন দেখার বিষয় যে হামজা চৌধুরী শিলংয়ে গিয়ে কি চ্যালেঞ্জ মোকাবেলা করেন। যেমনটা বলছিলেন জামাল ভুঁইয়া, হয়তোবা কিছুটা আবহাওয়ার সঙ্গে তার মানাতে কষ্ট হতে পারে, তবে যেহেতু তিনি প্রফেশনাল ফুটবলার, ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জায়গায় খেলেছেন, নিশ্চিন্তভাবে বলতে পারি আমরা যে হামজা চৌধুরী ভালো একটা পারফরমেন্স দিবেন। একই সাথে ফাহমিদুল ইসলামের প্রশ্নটাও চলে আসে যে ফাহমিদুল ইসলামকে কি অন্তর্ভুক্তি করানো হবে কিনা বা তাকে যেভাবে বাদ দেওয়া হয়েছে এটা নিয়েও কোচ হাভিয়ের কাবরেরা বেশ প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তবে হাভিয়ের কাবরেরা বলছেন এই মুহূর্তে আর তাকে দল অন্তর্ভুক্তি করানো, তাকে ফিরানো ইতালি থেকে সেটা অনেকটাই অসম্ভব। তবে আমরা যেমনটা জানতে পেরেছি ঠিক আপনি এই জায়গাটা যেমনটা দেখতে পাচ্ছেন একটা প্রোগ্রাম চলছে, একইভাবে হোটেলের বাইরে কিন্তু একটা আন্দোলন চলছে যেটা গতকাল থেকে চলে আসছিল যে ফাহমিদুল ইসলামকে কেন বাদ দেওয়া হয়েছে, তাকে কেন আবার দলে ফেরানো হবে না। তাবিদ আওয়াল বাফুফের সভাপতি তিনি আন্দোলনকারীদের মধ্যে যারা সমন্বয়ক ছিলেন তাদের সঙ্গে বসে আলোচনা করছেন। আমরা সেই সবশেষ আপডেটটাও জানাবো। মোটামুটি এই পর্যন্ত যে প্রোগ্রামটা ছিল এই ছিল সবশেষ আপডেট হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে। মাহবুল হাসান সজীব, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা সেই আন্দোলনের খবরও জানবো এবং একই সাথে হামজা চৌধুরী আপনি যেমনটা বলছিলেন নানা খবরাখবর সেটিও পরবর্তীতে আবার জানবার জন্য ফিরে আসবো আপনার কাছে। সিলেট থেকে রাতে ঢাকা এসেছেন হামজা দেওয়ান চৌধুরী। তারপরে সকালে চলে এলেন ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে। হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, পাক্কা 1.5 ঘন্টা বেরিয়ে জানিয়েছেন ঢাকায় প্রথম সকালটা বেশ উপভোগ করেছেন তিনি। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। এই ছবি দেখে কে বলবেন এই মানুষটা বিগত 2 দিন ধরে লাগাতার জার্নি করছেন। নেই কোনো ক্লান্তির ছাপ, নেই কোনো বিরক্তির আভাস, মুখে এক হৃদয় জুড়ানো হাসি। কেনই বা থাকবে না? যে বাংলাদেশকে বুকে ধারণ করেন হামজা, সেই বাংলাদেশেই পা রেখেছেন তিনি। রাতে সিলেট থেকে ঢাকায় আসেন, এরপর আর্লি মর্নিংয়ে চলে আসেন ব্রিটিশ হাই কমিশনের বাসভবনে। হামজার এমন হাস্যোজ্জ্বল চেহারা দেখে একটি লাইনই বলতে ইচ্ছে হয়, তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না। সকাল 8টার দিকে হামজা ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে আসেন। সেখানে প্রায় 1.5 ঘন্টা চলে সাক্ষাৎ। 9:30টার দিকে বেরিয়ে আসেন তিনি। সারাদিন বাফুফের সাথে হামজার বিজি শিডিউল। তবে ঢাকার প্রথম সকালটা বেশ উপভোগ করেছেন হামজা চৌধুরী। জানিয়েছেন মোটেও ক্লান্ত নন, বরং উৎফুল্লই আছেন। তার পরিবারও নাকি দারুণ এনজয় করছেন বাংলাদেশে। খুব ভালো লাগছে, আমি টায়ার্ড না, আমার ভালো ফিলিংস আছে, সো সবটা ভালো। both excited, really excited to meet everyone and then to train as well. Balasa. I'm swimming as well, so I'm happy. No, we just discussed my journey, what it means for me to come and play for Bangladesh, and we spoke about how well the women's football team is doing. So it was very nice to come. Just to share my experience and just to enjoy it. Yeah, he's very excited. He thinks the team's really ready. So inshallah, we'll be able to go to India and play well. Happy, I'm very, very happy. I've said lots of times home away from home, so it's in my heart, so I love it. মুখে একগাল ভালোবাসার হাসি নিয়ে ভক্তদের আবদারও মিটিয়েছেন হামজা। ভক্তদের সেলফি তোলার আবদার পূরণ করেছেন একে একে। ছিল না এক বিন্দু পরিমাণও বিরক্তির ছাপ। একজন রিয়েল জেন্টলম্যান যাকে বলে আর কি।
ভক্তদের সাথে সেলফি তুলে হামজা গাড়িতে চড়ে রওনা দেন টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে তার ব্যস্ত কর্মসূচি। সন্ধ্যায় কিংস অ্যারেনায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে প্রথম প্র্যাকটিস সেশন করবেন তিনি। তারপরই ধরবেন ভারতের ফ্লাইট, উদ্দেশ্য ভারত বধ। মোহাম্মদ আদনান, ৭১। কমলাপুর রেল স্টেশন কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনা ছাড়া সব বিভাগের সাথে ঢাকা ট্রেন চলাচল বন্ধ আছে। সেখানে আছেন সহকর্মী সবুজ মাহমুদ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সবুজ, এখন সেখানকার সর্বশেষ খবর জানাবেন। আজকে সকাল 11:35 চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কন্টেইনার ট্রেন কমলাপুরে ঢোকার সময় খিলগাঁও যে ফ্লাইওভার আছে তার নিচে লাইনচ্যুত হয়। পেছনের দুটো বগি লাইনচ্যুত হয় এবং যার ফলে ঢাকা অভিমুখী এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া যেসব ট্রেন, কোনো ট্রেনই হচ্ছে যে যেতে পারছে না এবং ঢাকা অভিমুখে ঢুকতেও পারছে না। এ কারণে এখানে কমলাপুর স্টেশনে যাত্রীদের প্রচণ্ড চাপ বেড়েছে। প্রত্যেকটা প্ল্যাটফর্মে যাত্রীদের প্রচণ্ড ভিড়, তারা বসে আছে কখন তাদের ট্রেন আসবে সেই অপেক্ষায়। এইদিকে যাত্রীরা বলছেন যে এই ট্রেনের যে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি তার জন্য তারা আসলে বিষয়টা মেনে নিয়েছে, কারণ এটা তো আসলে পূর্ব নির্ধারিত ছিল না। এটা এই জন্য তারা কোনো ধরনের ক্ষোভ প্রকাশ করছে না। এইদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া যেসব ট্রেনগুলো চট্টলা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস এবং হচ্ছে যে সিল্ক সিটি, এই ট্রেনগুলো বিলম্বিত হচ্ছে এবং কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ যাত্রীদেরকে আশ্বস্ত করছে যে তারা খুব দ্রুত এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করছেন এবং তারা যেন ধৈর্য সহকারে ট্রেনের জন্য অপেক্ষা করে সেই জন্য তারা আহ্বান করছেন এবং তারা দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে আমার সাথে আছেন এখন স্টেশন মাস্টার আনোয়ার হোসেন। আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো আসলে কেন ঘটনাটি ঘটেছে, যদি বলতে পারেন। যে ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে ঢাকা অভিমুখী 605 নম্বর কন্টেইনার। এই ট্রেনটা প্রায় স্টেশনে ঢুকে গিয়েছিল, জাস্ট ঢোকার পথে পিছন থেকে দুইটা ট্রলি বিচ্ছিন্ন হয়ে যায়, জাস্ট লাইনচ্যুত। তো এটা একটা অস্বাভাবিক এবং নিছক দুর্ঘটনা। ইতিমধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয়। তিনি দুর্ঘটনাস্থল উদ্ধার কাজ যাতে ত্বরান্বিত হয় যত তাড়াতাড়ি এবং যাত্রী ভোগান্তি লাগাবে যত তাড়াতাড়ি কাজ করা যায় সেজন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ও স্পটে আমাদের যান্ত্রিক এবং সকল বিভাগের, পরিবহন বিভাগের সকল কর্মকর্তা স্পটে আছেন, উদ্ধার কাজ অবজারভেশন করছেন এবং আশা করছি যে কিছুক্ষণের মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হয়ে যাবে। আপাতত 11:35 দুর্ঘটনায় পতিত হওয়ার পর আমরা জাস্ট 13:10 ঢাকা থেকে। সবুজ মাহমুদ, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা ফিরবো আবার আপনার কাছে। অগ্রিম ট্রেন টিকিট বিক্রির জন্য রেলওয়ে 29 মার্চ রাজশাহী, রংপুর, খুলনা বিভাগে যাত্রার জন্য 16,634টি টিকিট ছাড়ে অনলাইনে। সকাল 8টা থেকে 10:30টার মধ্যে প্রায় সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। এই টিকিটের জন্য 1,23,00,000 বার লগ ইন করতে হয়েছে গ্রাহকদের। অনলাইনে টিকিট বিক্রির কারণে চিরচেনা ভিড়ভাট্টা নেই কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে যারা অগ্রিম ছুটি পেয়েছেন যানজট এড়িয়ে ঢাকা ছাড়তে দেখা যায় তাদের। সুমন মাহমুদের প্রতিবেদন। টিকিট কেনার চিরচেনা সেই যুদ্ধ এখন আর নেই কমলাপুর রেল স্টেশনে। বিগত বছর যখন হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে ভিড় জমাতো কমলাপুরে, সেই স্টেশন এখন একদমই ফাঁকা। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্তের কারণেই এবার অনেকটাই স্বস্তিতে আছেন টিকিট প্রত্যাশীরা। 29 তারিখের টিকিট দেওয়া শুরু করছে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট দেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের আজকের টোটাল 16,634টা আসনের বিপরীতে টিকিট দেওয়া হয়েছে। সকাল 10:30 পর্যন্ত আপনার 16,035টা আসন বিক্রি হয়ে গেছে অলরেডি। আর আজকে হিট করা হয়েছে 1,23,00,000। বরাবরের মতো এবারও ট্রেনে ভ্রমণের সময় ছাদে বা ইঞ্জিনে বসে চলাচল ঠেকাতে থাকবে কড়াকড়ি। পুলিশ ও আনসার এই বিষয়ে সহযোগিতা করবে বলে জানালেন স্টেশন মাস্টার। ঈদের বিশেষ ট্রেন, সেটা এবার আমাদের দেওয়ানগঞ্জ বাজারের জন্য এক জোড়া আছে, তারপরে পার্বতীপুরের জন্য এক জোড়া আছে, সেটা যাদবপুর থেকে যাবে।
আর চট্টগ্রাম থেকে চাঁদপুরের জন্য এক জোড়া বিশেষ ট্রেন আছে। আর এদিকে শোলাকিয়া ঈদের জামাতে যাওয়ার জন্য ভৈরব থেকে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ ঈদের স্পেশাল ট্রেন রাখা হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় অনেকেই প্রিয়জনের সাথে দীর্ঘ সময় থাকার জন্য রাজধানী ছেড়েছেন আগেভাগে। ট্রেনে দেখা যায় যে অনেক গাদাগাদি, একজনের সিটে আরেকজন টিকিট নিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হয়। এটার জন্য আগে আর্লি যাওয়া তার থেকে আরেকটা বেশি কারণ হচ্ছে আমাদের হল অফ করে দিবে। তাড়াতাড়ি চলে যাচ্ছি যেন রাস্তাঘাটে কোনো জ্যামজটের মধ্যে না পড়তে হয়। ছুটি পেয়ে গিয়েছি, আর পরের দিক গেলে জ্যাম থাকে প্রচুর, মানুষের ক্রাউড, ধাক্কাধাক্কি, তো একটা হ্যাসেল হয়ে যায়। কলেজ বন্ধ হচ্ছে। আর 2 নম্বর কথা হলো জ্যামে আর কি বেশি জ্যাম বাজে জায়গা, তো ওই জন্য আর কি। রোজার জন্য আমাদের 1 সপ্তাহ আগে থেকেই অনলাইন ক্লাস হয়েছে, তো এই জন্য আগে বাড়ি চলে যাচ্ছি। আগামীকাল 20 মার্চ ট্রেনের অগ্রিম টিকিট দেওয়ার শেষ দিন। সুমন মাহমুদ, 71, ঢাকা। মানিকগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার। পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ছুটছেন বিপণী বিতানগুলোতে। ক্রেতাদের ভিড়ে মুখর ফুটপাত থেকে শুরু করে আধুনিক বিপণী বিতানগুলো। নকশি প্রতিষ্ঠানগুলো নিজেদের তৈরি বাহারি ডিজাইনের পোশাক রেখেছে। পছন্দের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা। মনিরুল ইসলাম মিহিরের তথ্যছবিতে বিস্তারিত। এবার ঈদে মেয়েদের আকর্ষণীয় ও পছন্দের পোশাক পাকিস্তানি ডিজাইনের আফগান সিল্ক, সারারা, ঘারারা। এছাড়াও দেশীয় তৈরি 3 পিস, কামিজ, টপস তো আছেই। আর ছেলেদের পছন্দ শর্ট পাঞ্জাবি, ফতুয়া, জিন্স প্যান্ট। শিশুদের জন্য রয়েছে নানা বৈচিত্র্যের পোশাক। আর এসব পোশাক দিয়ে সাজানো হয়েছে মানিকগঞ্জের বিপণী বিতানগুলো। পাশাপাশি রয়েছে উদ্যোক্তাদের তৈরি নকশা করা পোশাক। আর শাড়ির দোকানে বেশি বিক্রি হচ্ছে জামদানি, বুটি, কাতান সহ বিভিন্ন ধরনের সিল্ক শাড়ি। এছাড়াও হাতের কাজ করা নকশি শাড়ি কিনছেন অনেকেই। এছাড়া সব পোশাকের সাথে মিলিয়ে কিনছেন জুতা। আর নারীরা ব্যস্ত গয়না ও কসমেটিক্স কিনতে। আমাদের কাছে হচ্ছে আপনার আছে 3 পিস, গাড়া, সারারা প্রতিবারের মতোই। তাছাড়াও পাকিস্তানি ড্রেসের এবার প্রচুর চাহিদা। দাম অনুযায়ী আমাদের রিজনেবল প্রাইসের মধ্যে আছে, তো কাস্টমারের কোনো নাই। এর কারণে কাস্টমারও খুব সন্তুষ্টভাবে কেনাকাটা করতেছে। পাকিস্তানি আঘানুর, সাদাবাহার, তারপর ইন্ডিয়ান আপনার গারারা, সারারা এগুলো চলতেছে বেশি। সিকোয়েন্স আর আমাদের দেশি পণ্য কিছু যাচ্ছে। কাতান পাঞ্জাবিগুলো খুব চাহিদা আছে, সুতি পাঞ্জাবিগুলো এবছর বেচাকেনা ভালো হচ্ছে বলছেন দোকানিরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। বাচ্চার জন্য একটা 3 পিস কিনবো, ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনবো, আমি নিজেও একটা পাঞ্জাবি নিব। পাঞ্জাবি, 3 পিস, এই তো ফ্যামিলির জন্য, সবার জন্য কেনাকাটা হবে আর কি। আমার ভালো লাগে হচ্ছে পাকিস্তানি একটা ড্রেস পছন্দ হয়েছে, ওইটা হচ্ছে আমি কিনবো এখান থেকে। আমার 2 মেয়ে আছে, ওয়াইফ আছে, মা আছে, এদের সবার জন্য কিছু না কিছু কিনতে তো হবেই। ভাইয়ের জন্য জুতা কিনেছি, তারপর হচ্ছে জামা কিনবো। এদিকে নিজস্ব নকশায় হাতে তৈরি বাহারি পোশাকের সমাহার রয়েছে উদ্যোক্তা হাউসগুলোতে। এসব পোশাকও বেশ বিক্রি হচ্ছে বলে জানালেন উদ্যোক্তারা। যে সিকোয়েন্স কাজগুলো করা, হাতের কাজ করা, এই কাজগুলো আমরা গতবারের মতো এবার আরো নতুনত্ব নিয়ে এসেছি কাজের ধারাবাহিকতাটা। তবে শুধু বিপণী বিতানগুলোতে নয়, নানা বয়সী ক্রেতার ভিড় রয়েছে শহরের ফুটপাতের দোকানগুলোতেও। সাধ্যের মধ্যে পছন্দের পোশাক সহ প্রয়োজনীয় পণ্য কিনছেন ক্রেতারা। মনিরা কাজুরি, 71। গাজা উপত্যকার ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম লাদিস সহ অন্তত 4 নেতাকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। সোমবার ভোররাতে গাজার ইসরায়েল যে ব্যাপক বোমা হামলা চালিয়েছে তাতেই তারা নিহত হন। হামলায় নিহতের সংখ্যা বেড়ে 413 জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছে অন্তত 660 জন। এমন ভয়াবহ হামলা চালানোর পর এটাকে কেবলমাত্র শুরু বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। এক রাতে টানা কয়েক ঘন্টা হামলা চালিয়ে বিধ্বস্ত গাজা উপত্যকাকে আবারও নরকে পরিণত করেছে ইসরায়েলি সেনারা। যুদ্ধবিরতির পর এই প্রথম এত ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। 1000-এর বেশি মানুষ হতাহত হয়েছেন। সাধারণ ফিলিস্তিনি ছাড়াও এতে প্রাণ হারিয়েছেন গাজার প্রধানমন্ত্রীর সমপর্যায়ের পদ সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ কমিটির প্রধান ইসাম দালিস, হামাসের সরকারের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল খাত্তা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাদ আবু সুলতান।
হতাহতের সংখ্যা এতই বেশি যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানকার সব হাসপাতালে সাধারণ মানুষকে রক্ত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। রক্তের স্বল্পতার পাশাপাশি পেইন কিলার ও ব্যান্ডেজের সংকটেও পড়েছেন চিকিৎসকরা। গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় করে হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলি সরকার। এমনই ভয়াবহ হামলা চালানোর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটিকে কেবলমাত্র শুরু বলে উল্লেখ করেছেন। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যমে সম্প্রসারিত এক টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরও জিম্মিদের ফেরত না পাওয়ায় সেখানে আবারও হামলা শুরু করেছে তার বাহিনী। আমি হামাসকে সতর্ক করে দিয়েছিলাম যে যদি তারা আমাদের বন্দীদের মুক্তি না দেয় তাহলে আমরা আবার যুদ্ধ শুরু করব, এবং আমরা তা করেছি। এটি কেবল শুরু। এখন থেকে আমরা হামাসের বিরুদ্ধে প্রতিদিন হামলা আরও তীব্র করব। একমাত্র আক্রমণের মুখেই আলোচনা চলবে এবং আমরা আমাদের সমস্ত যুদ্ধ লক্ষ্য অর্জনের জন্য লড়াই চালিয়ে যাব। ইসরায়েল ধারণা করছে গাজায় এখনো 59 জন ইসরায়েলিকে আটক করে রাখা হয়েছে, যাদের মধ্যে 24 জন জীবিত রয়েছেন। বিপরীতে 9500 জনেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন। এই হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গাজায় নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা আবারও শুরু করার এবং এখনো আটক থাকা বন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আবেদন জানিয়েছেন তিনি। সৃষ্টি ঘটক, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।